আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো। কিতারে বা বালানি বেগুন বালা আসুনি। আচ্ছা, 207 জন জয়েন করে ফেলেছে। যারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ, লাইট এবং সাউন্ড ওকে কিনা একটু কমেন্ট করে জানাবা যে লাইট এন্ড সাউন্ড অল ওকে। আয়েশা হুমায়রা ক্লিয়ার, ইয়েস, ওকে। আচ্ছা, শুরুতেই পড়াশোনার বাইরে একটু কথা বলি। তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে এই সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়ে গেছো। ডিজি হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ডিসিশন হয়ে গেছে, তারা চাচ্ছে মার্চ মাসের 5 তারিখে পরীক্ষাটা নিতে। এবং বিভিন্ন পরীক্ষা, মেডিকেল সেক্টরের পরীক্ষাগুলো কিন্তু শুরু হয়ে গেছে ব্যা। গত ডিসেম্বরের 18 তারিখ বিএসএমএমইউ মানে পিজি হাসপাতালের আন্ডারে এমএসএমডি যে পরীক্ষা রেসিডেন্সি, সেই পরীক্ষাটা ভর্তি পরীক্ষা হয়ে গেছে এবং ওই পরীক্ষায় প্রায় 9-10 হাজার স্টুডেন্ট, ডাক্তার যারা, তারা অংশগ্রহণ করছে। জানুয়ারিতে এফসিপিএস পরীক্ষা হবে। মেডিকেল কলেজের যে প্রফেশনাল পরীক্ষা, সেকেন্ড ইয়ার বা ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার ফাইনাল পরে যেটা হয়, সেই পরীক্ষাগুলো হচ্ছে। এবং আমরা ধরতে পারি করোনা পরিস্থিতি যাই থাকুক না কেন, মার্চের ভিতর পরীক্ষা হয়ে যাবে, কারণ পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে ব্যা। কলেজ লেভেল বা স্কুল লেভেলে এখনো শুরু হয় নাই, বাট ভার্সিটি লেভেলে শুরু হয়ে গেছে। তাহলে এই অবস্থায় পড়াশোনা খুব বেশি বাড়াই দেওয়া উচিত। ডিসেম্বর মাস শেষ, 2020 শেষ, তোমরা আরো 2 মাস সময় পাবা। আমরা ক্লাসগুলো অলরেডি তোমাদেরকে শেষ করে দিয়েছি। এর পরবর্তীতে যে রিভিশন এক্সাম গুলা হবে, সেগুলাতে তোমরা ভালো মতো প্রিপারেশন নিয়ে দিবা, ঠিক আছে? এই ক্লাসটা অনেকেই আগে করছো, তারপরেও আরেকবার করে রাখলে আমার কাছে মনে হয় লস হবে না। কোচিং কতদিন চলবে ভাইয়া? কোচিং ফাইনাল পরীক্ষার 7 দিন আগ পর্যন্ত চলবে যদি অনলাইনে হয়। আর সাধারণত যখন অফলাইনে হতো তখন 1 মাস আগেই বন্ধ করে দেওয়ার নোটিশ আসতো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। বাট সরকার যেভাবে যাবে, যদি সবকিছু ঠিক থাকে, আমরা ফাইনাল পরীক্ষার 7 দিন আগ পর্যন্ত, 1 সপ্তাহ আগ পর্যন্ত কোচিং খোলা রাখবো, ঠিক আছে? ওকে। এই টাইমে সবচেয়ে বড় কথা যেটা, অসুস্থ হওয়া যাবে না। তোমরা জানো করোনা আবার নতুন রূপে ফিরে আসতেছে, আবার নতুন ভাবে আসতেছে, এবং কোভিড এর স্ট্রেন চেঞ্জ হচ্ছে, মিউটেশন করতেছে। এখন আবার অনেক মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছে। তুমি যদি কোনো কারণে আক্রান্ত হয়ে যাও, তাহলে তোমার 7 থেকে 10 দিন, হয়তো খারাপ কিছু হবে না, আল্লাহ না করুক, বাট 7 থেকে 10 দিন নষ্ট হবে। এটা মেবি 7 থেকে 10 দিন অনেক বেশি মূল্যবান সময়। সো ভিড় এড়িয়ে চলবা। যেখানে ক্রাউড হয়, বিয়ের উৎসব, এখন দরকার নেই যাওয়ার। বন্ধু বান্ধবের গ্যাদারিং, ওয়াজ মাহফিল, আলোচনা সভা, সব অ্যাভয়েড করবা ব্যা। এই কয়দিন পড়াশোনাটা ভালো মতো করো। নিজের একটা পরিচয় হয়ে যাক যে আমি ডিএমসির স্টুডেন্ট, আমি সলিমুল্লাহ স্টুডেন্ট, আমি অমুক মেডিকেল কলেজের স্টুডেন্ট। তারপর তুমি তোমার লাইফ ভালো মতো এনজয় করতে পারবা এই 2 মাস। ওকে, এই 2 মাসে সময় যাতে নষ্ট না হয়। মডেল টেস্ট চ্যাপ্টার ওয়াইজ হবে নাকি সাবজেক্ট ওয়াইজ হবে? সময় যেহেতু বেশি নাই ভাইয়া, আমরা যেভাবে নেই আগে বলি। সাপোজ হচ্ছে বোটানি, জুলজি, দেন একটা বায়োলজি এক্সাম, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, দেন পুরো কেমিস্ট্রি, দেন এই আস্তে আস্তে হইতে থাকবে। তারপরে ফুল মডেল টেস্ট হবে। মডেল টেস্টের রুটিন দিয়ে দিব, ওইটা আমাদের চিন্তা, ওগুলা নিয়ে তোমার চিন্তা করতেই হবে না। তোমার জন্য যেটা ভালো সেটাই আমরা করব, ঠিক আছে? আচ্ছা, পড়াশোনা শুরু করি ভাই। পরিমাণগত রসায়ন, ম্যাথ। পরিমাণগত রসায়নের ম্যাথ অংশটা থেকে ভর্তি পরীক্ষায় 2টা বা 3টা কোশ্চেন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়। আবার
তুমি যদি সাথে চিন্তা করো ভার্সিটির প্রিপারেশনটাও যদি একটু ভালো হয়ে যায়, পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের কোনো বিকল্প নাই। কারণ ভার্সিটির কোশ্চেন মানেই হচ্ছে ম্যাথ, ওখানে 60 বা 70% কোশ্চেন থাকে ম্যাথ। কেমিস্ট্রি কোশ্চেন যদি 30টা থাকে, এর ভিতরে 22-23টা থাকবে ম্যাথ ভার্সিটির কোশ্চেনে। তাহলে আমরা ম্যাথ ছাড়া আসলে পার পাচ্ছি না। সো আজকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, এই 1.5 ঘন্টা মন দিয়ে ক্লাস করো ভাইয়া। আশা করি ক্লাসের পরে আর ম্যাথ তোমার করা লাগবে না, ঠিক আছে? কোনো বই দরকার নাই, কোনো কিচ্ছু দরকার নাই, তুমি শুধু একটা খাতা আর একটা কলম সাথে রাখো, আমি কিছু ম্যাথ হয়তো রাফ করতে দিব, ওগুলা তুমি সাথে সাথে করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, অন্য কথাবার্তা শেষ। কমেন্ট সেকশনটা একটু স্টপ হয়ে যায়, চুপ করি, এবার আমরা পড়াশোনায় মনোযোগ দিই। ঠিক আছে, অন্য কথাবার্তা বন্ধ। সবাই জয়েন করে ফেলছে, অন্য কথাবার্তা টোটালি বন্ধ করো, এবার পড়াশোনায় মনোযোগ দাও। আচ্ছা, কেমিস্ট্রি থেকে ম্যাথ আসে, কিন্তু ফার্স্ট কথা কি টাইপের ম্যাথ আসে? বড় বড় ম্যাথ আমরা করব না। যে ম্যাথগুলা করতে আমার 5 থেকে 10 মিনিট সময় লাগে অথবা 1 থেকে 1.5 পেজ লাগে, এই টাইপের ম্যাথ কেমিস্ট্রি বইতে আছে, কিন্তু আমরা ওগুলা করব না। কারণ আমাদের ভর্তি পরীক্ষায় 100টা কোশ্চেনের জন্য সময় দেয়া হবে 60 মিনিট। দ্যাট মিনস একটা কোশ্চেনের জন্য সময় পাবো মাত্র 36 সেকেন্ড। তাহলে ভাইয়া যে ম্যাথ করতে আমার 5 মিনিট লাগবে, এই টাইপের ম্যাথ ভুলেও করার দরকার নাই, ভর্তি পরীক্ষায় আসবে না। বাট যদি আসেও দরকার নাই, আমার বাকি যে 99 আমি ওটা নিয়ে চিন্তা করব। ঠিক আছে, আমরা ছোট ছোট ম্যাথ করব, শর্টকাট নিয়মে ম্যাথ করব, অবশ্যই 30 সেকেন্ডের ভিতরে আমরা ম্যাথ করে শেষ করব। কাগজ কলম, কলম লাগবে, কাগজ ছাড়া ম্যাথ করব। কারণ তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষায় আলাদা করে কোনো খাতা দিবে না ম্যাথ করার জন্য, তোমাকে কোশ্চেনের ফাঁকা জায়গাগুলোতে রাফ করে ম্যাথ করতে হবে। কোশ্চেনে লেখা যায়, অসুবিধা হয় না ভাইয়া, বুঝতে পারছো? ওকে, এবং সবচেয়ে বড় ঝামেলা যেটা, ক্যালকুলেটর ছাড়া ক্লাস ম্যাথ করতে হবে। সো ক্যালকুলেটরের কথাবার্তা ভুলে যাও, ভার্সিটি ভর্তি পরীক্ষা বা মেডিকেল ভর্তি পরীক্ষা কোনোটাতেই ক্যালকুলেটর দেয়া হয় না। আচ্ছা, ম্যাথ করব, বাট ম্যাথ করার আগে আমাকে ম্যাথের কিছু বেসিক কথাবার্তা শুনে নিতে হবে। তাহলে আগে তোমরা আমার ম্যাথের বেসিক কিছু কথাবার্তা কেমিস্ট্রি থেকে শুনে নাও, দেন আমি পরবর্তী কথাবার্তাতে যাচ্ছি। আচ্ছা, সাউন্ড এবং ভিডিও লাইভ ঠিক আছে তো না? কেমিস্ট্রি ম্যাথ করতে গেলে সবার আগে ম্যাথের বেসিক জিনিসগুলো জানতে হবে। ম্যাথের বেসিক কথাগুলো কি কি? কেমিস্ট্রি ম্যাথের ভিতরে মোল, মোলার, মোলারিটি, মোলার আয়তন, অ্যাভোগাড্রোর সংখ্যা, এই টাইপের শব্দগুলো থাকে। তাহলে ভাই মোল কি, মোলার কি, মোলার আয়তন কি, এটা একটু বেসিক কথা শুনে নেই, তারপরে ম্যাথ শুরু করব। মোল কাকে বলে? আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় মোল। আবার পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটাকেও বলা হয় মোল। কিন্তু পার্থক্য হচ্ছে, একটাকে বলা হয় মোল অণু, আরেকটাকে বলা হয় মোল পরমাণু। ধরো 1 মোল অক্সিজেন অণু, তার মানে এটা হচ্ছে 32 গ্রাম। বাট যদি বলা হয় 1 মোল অক্সিজেন পরমাণু, তার মানে হচ্ছে 16 গ্রাম। তো সহজ কথায় মোল মানে হচ্ছে গ্রামে প্রকাশ করা। তাহলে 1 মোল পানি মানে হচ্ছে 18 গ্রাম, 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম। মোল বুঝলাম আমরা, এখন বুঝবো মোলার কাকে বলে। মোল আর, মোল মিন্স মোল, আর মানে লিটার। তাহলে ভাইয়া মোল আর মানে হচ্ছে মোল পার লিটার। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে ওই পরিমাণকে বলা হয় তত মোলার দ্রবণ। ধরো অঙ্কে লেখা আছে সালফিউরিক অ্যাসিডের 1 মোলার দ্রবণ, তার মানে হচ্ছে 98 গ্রাম পার লিটার। পানির 1 মোলার দ্রবণ
মানে হচ্ছে 18 গ্রাম পার লিটার। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে মোলার মানে হচ্ছে মোল পার লিটার। কিন্তু অঙ্কের ভিতরে মোলারের পাশাপাশি ডেসিমোলার, সেমিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার এই কথাগুলা থাকে। এগুলার মানে কি একটু বুঝে নাও। ডেসিমোলার মানে হচ্ছে 10/1 দ্যাট মিনস 0.1 মোল পার লিটার। তাহলে অঙ্কে যদি বলা থাকে সালফিউরিক অ্যাসিডের ডেসিমোলার দ্রবণ, তখন সেটাকে বুঝবা 9.8 গ্রাম পার লিটার। সেমিমোলার, সেমিফাইনাল মানে অর্ধেক ফাইনাল খেলা, তাহলে সেমিমোলার মানে 0.5 মোল পার লিটার। মিলিমোলার 1000/1 মানে হচ্ছে 0.001। সেন্টিমোলার, সেন্টি মানে 100/1 দ্যাট মিনস 0.01 মোলার। তাহলে অঙ্ক করার সময় এই শব্দগুলা থাকতে পারে, মোলার, ডেসিমোলার, সেমিমোলার। তখন কোনটাকে কি ধরবা আশা করি বুঝতে পারতেছো। ঠিক আছে? দেন আরো কিছু বেসিক কথা অঙ্ক করার সময় লাগবে। এক মোলে কয়টা অণু বা পরমাণু থাকে? ওটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা সবাই জানো, 6.023 ইন্টু 10⁻23। এবং মোলার আয়তন এসটিপিতে 22.4 লিটার, আর এসএটিপিতে 24.789 লিটার। এই কথাগুলো খেয়াল রাখো, অঙ্ক করার সময় আমার এগুলা লাগবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, কেমিস্ট্রির অঙ্ক তাহলে আমরা শুরু করব। বাট শুরু করার আগে বিগত বছরে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন বা ম্যাথ আসতো সেই ম্যাথগুলো একটু দেখে নেই। মেডিকেল 2019-এর কোশ্চেনটা তোমরা যদি দেখো, খেয়াল করো, ম্যাথ ছিল এটা, 5% সোডিয়াম কার্বনেট সলিউশনের মোলারিটি কত? কিভাবে করে সেটা আমরা পরে বলতেছি। কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে? কোন দ্রবণে নীল লিটমাস লালে রূপান্তরিত হয়? এই চ্যাপ্টার থেকে 2019 সালের কোশ্চেন ছিল 3টা। 2018 সালের কোশ্চেনটা দেখো, একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটার এককে কত হবে? এটা কিভাবে করে আমি পরে বলতেছি, বাট এটাও একটা অঙ্ক। 2018 সালের কোশ্চেন। 2017 সালের কোশ্চেন দেখো ভাইয়া, 0.005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? পিএইচ এর ম্যাথ। 27°C তাপমাত্রায় 300 মিলিলিটার পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7°C তাপমাত্রায় নিয়ে আসা হলে ইহার আয়তন কত হবে? এটাও একটা ম্যাথ। একটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? ডেসিমোলার মানে 0.1। 20% H2SO4 দ্রবণে পানির পরিমাণ কত? 80 গ্রাম। কিভাবে করে আমি সেগুলো পরে বলতেছি। আচ্ছা, যারা অস্থির হয়ে যাচ্ছ তারা ক্লাসটা না করে বের হয়ে যেতে পারো। আর যারা মন দিয়ে ক্লাস করতেছো, ক্লাস রিলেটেড কথাবার্তা বলো। একজন কোশ্চেন করতেছে সাধারণ জ্ঞান বই দিছে কিনা, এটা কি সাধারণ জ্ঞানের ক্লাস হচ্ছে? ব্যাককল, সব ব্যাককল মার্কা লোকজন দিয়ে ভরে গেছে দুনিয়া। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ভাইয়া 2টা 3টা ম্যাথ আসতে পারে, একটা ম্যাথ আসতে পারে। এভারেজ যদি বলি, মেডিকেল ভর্তি পরীক্ষাতে 2টার মতো কেমিস্ট্রির ম্যাথ আসে। তাহলে আজকের ক্লাসটা আমরা এমন ভাবে করব যাতে আমাদের ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা না থাকে। এতক্ষণ আমি ক্লাস কোনোটাই শুরু করি নাই, এখন আমি শুরু করব। আমি তোমাদেরকে এক একটা ম্যাথ শর্টকাট নিয়মে শিখাই দিব। তুমি একই নিয়মের আরো 2টা 3টা 4টা করে ম্যাথ বই থেকে নিজে নিজে করবা। আমি এক একটা করে নিয়ম শিখাবো। ঠিক আছে? এবং বই থেকে কোন কোন ম্যাথ করতে হবে একেবারে ক্লাস শেষে আমি বইটাও তোমাদেরকে দাগাই দিব, নো টেনশন। তাহলে আগে আমরা এক একটা করে ম্যাথের শর্টকাট নিয়ম শিখি। তুমি খেয়াল করো, এই অঙ্কটা দিয়ে আমরা শুরু করব। এসটিপিতে 1500 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হবে? এই ম্যাথটাই পরীক্ষাতে আসতে পারে 1500 লিটার না দিয়ে 1200 লিটার।
অথবা 1000 লিটার অথবা 2000 লিটার অথবা এরকম আয়তনের অন্য কোনো অঙ্ক আসতে পারে। তুমি সবার আগে খেয়াল করো, এটা একটা আয়তনের অঙ্ক, 1500 লিটার এবং কত লিটার হাইড্রোজেন, সব লিটারের কথাবার্তা, লিটার মানি আয়তন। সো ভর্তি পরীক্ষাতে যদি ভাইয়া আয়তনের অঙ্ক আসে, আমরা শর্টকাটে কিভাবে করব? এই অঙ্ক করতে আমাদের মাত্র 10 সেকেন্ড সময় লাগবে। তুমি আগে খেয়াল করো, এটা যেহেতু আয়তনের অঙ্ক, তোমার একটাই কাজ, এটার যে সমীকরণটা, সেই সমীকরণটা লিখে ফেলবা। নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, আশা করি এই সমীকরণ তোমরা সবাই পারো। N2 + 3H2 = 2NH3, এটা আমরা সবাই পারি, রাইট? তাহলে এখানে খেয়াল করো ভাইয়া, নাইট্রোজেনের নিচে 1 লেখা, দ্যাট মিন্স এখানে নাইট্রোজেন 1 মোল, কিন্তু হাইড্রোজেন হচ্ছে 3 মোল আর অ্যামোনিয়া হচ্ছে 2 মোল, রাইট? দেন খেয়াল করো, আমরা জানি 1 মোল মানে 22.4 লিটার, 1 গুণ 22.4, তাহলে 3 মোল মানে 3 গুণ 22.4, রাইট? দ্যাট মিন্স 2 মোল মানে হচ্ছে 2 গুণ 22.4 লিটার। সো লিটারে নিলে এখানে সবার সাথে 22.4 থাকবে, রাইট? আমি যদি এরপর সবাইকেই 22.4 দিয়ে ভাগ করে দেই, তাহলে মনে মনে ভাগ করলে 22.4 উপরে নিচে কাটাকাটি হয়ে আমার বাকি থাকবে শুধু 1 লিটার, 3 লিটার, 2 লিটার। এত কিছু লেখার দরকার নাই, সহজ কথা হচ্ছে যেটা মোল ওটাকেই আমরা লিটার ধরে নিব, ঠিক আছে? দ্যাট মিন্স 1 গুণ 22.4, 3 গুণ 22.4, 2 গুণ 22.4 না লিখে আমরা শর্টকাটে ধরে নিব এখানে নাইট্রোজেন 1 লিটার, হাইড্রোজেন 3 লিটার আর অ্যামোনিয়া 2 লিটার, রাইট? তাহলে এবার দেখো অঙ্ক শেষ। এই সমীকরণে খেয়াল করো, 1 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে হাইড্রোজেন লাগতেছে 3 লিটার, একের জন্য লাগে 3। তাহলে ভাইয়া যদি বলে 100-র জন্য কত লাগবে, উত্তর হবে 100 গুণ 3 মানে হচ্ছে 300। তাহলে যদি বলে 1000 লিটার নাইট্রোজেন হতে অ্যামোনিয়া তৈরি করতে কত লিটার, 1000 গুণ 3 মানে 3000। তাহলে অঙ্কটা দেখো তুমি, 1500 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাস লাগবে, 1500 গুণ 3, দ্যাট মিন্স 4500। বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 4500। এই অঙ্কটা জাস্ট শর্টকাট সমীকরণটা লিখে বের করে 10 সেকেন্ডের ভিতরে উত্তর করা সম্ভব। তাহলে যারা বুঝতে পারছো তারা আমাকে একটু উত্তর দাও। ধরো এই অঙ্কটাই আসছে পরীক্ষায়, এসটিপিতে 1200 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হবে? সব ঠিক আছে, শুধু 1500-র জায়গায় দিলাম 1200, তাহলে উত্তর কত হবে? উত্তর দাও। 3600। প্রমা দাস কারেক্ট, সামিয়া আহমেদ কারেক্ট, কারেক্ট। তাহলে ভাই পরীক্ষায় 1200 না দিয়ে যদি 2000 দেয়, 5000 দেয়, কোনো অসুবিধা আছে? ধরো পরীক্ষাতে এরকম আয়তনের অঙ্কই দিল, কিন্তু এই সমীকরণ না, অন্য কোন সমীকরণের এরকম আয়তনের অঙ্ক, তাহলে তোমরা কি পারবা না অন্য সমীকরণের অঙ্কগুলো এই টাইপের করতে? তাহলে আমরা এরকম আরেকটা অঙ্ক দেখে ফেলি। আরেকটা দেখো, একজন কোশ্চেন করছে আবার একটু বুঝান, তাহলে আমি অন্য আরেকটা অঙ্ক দিয়ে একটু বুঝাই তোমাকে। দেখো আরেক অঙ্ক, এসটিপিতে 100 লিটার অ্যানো প্রস্তুত করতে কত লিটার NH3 এবং কত লিটার অক্সিজেন গ্যাসের প্রয়োজন হবে? সবার আগে তুমি দেখো এটা আয়তনের অঙ্ক নাকি অন্য কিছু। 100 লিটার, কত লিটার, কত লিটার, সব লিটার, লিটার মানে হচ্ছে আয়তন, তাহলে এটা হচ্ছে আয়তনের অঙ্ক। তাহলে ভর্তি পরীক্ষা আয়তনের অঙ্ক আসলে তোমার একটাই কাজ, এটার সমীকরণটা লিখতে হবে। তাহলে অ্যানো প্রস্তুত করতে, দ্যাট মিন্স ডান পাশে থাকবে অ্যানো আর বাম পাশে কি কি লাগবে, বিক্রিয়কগুলা থাকবে NH3 আর অক্সিজেন। সমীকরণটা সমতা সাধন করতে হবে।
4 মোল NH3 আর 5 মোল অক্সিজেন মিলে হয় 4 মোল NO আর 6 মোল পানি। ক্লিয়ার? এই সমীকরণটা পাততে হবে। এখানে খেয়াল করো NH3 4 মোল, অক্সিজেন 5 মোল, NO 4 মোল। পানি হিসাবে আনার দরকার নাই, কারণ অঙ্কে পানি নিয়ে কিছু বলাই নাই। তাহলে আমি পানির হিসাবটা বাদ দিলাম। বাকি অঙ্ক কিন্তু আগের মতো 4 মোল, দ্যাট মিনস এটা 4 লিটার, 5 লিটার, 4 লিটার। তাহলে বাকি হিসাবটা দেখো ভাইয়া, 4 লিটার NO তৈরি করতে NH3 লাগে 4 লিটার, 4 এর জন্য 4, তাহলে 1 এর জন্য 1, দ্যাট মিনস 100 এর জন্য কত লাগবে? উত্তর হচ্ছে 100 লিটার NH3 লাগবে। অনেকে 400 500 উত্তর দিতেছো, ভুল উত্তর তোমারটা ভাইয়া। তুমি খেয়াল করো ঐকিক নিয়ম, 4 এর জন্য 4, তাহলে 1 এর জন্য 4/4, আর 100 এর জন্য হচ্ছে গুণ 100। 4 এ 4 এ কাটাকাটি হয়ে যাবে, বাকি থাকবে 100। তাহলে কয় লিটার NH3 লাগে? ওটার উত্তর হচ্ছে 100 লিটার। আবার কয় লিটার অক্সিজেন লাগে সেটা পারবা না ঐকিক নিয়মে করতে। 4 এর জন্য অক্সিজেন লাগে 5, 1 এর জন্য লাগবে 5/4, 100 এর জন্য লাগবে গুণ 100। দ্যাট মিনস 4 দিয়ে যদি তোমরা 100 কে কাটো পাবা হচ্ছে 25, আর 5 গুণ 25 এ হবে 125। তাহলে NH3 লাগবে 100 লিটার, অক্সিজেন লাগবে 125 লিটার। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? তাহলে এই টাইপের আয়তনের অঙ্ক আশা করি বইয়ে যে বাকি আরো 3-4টা আছে ওগুলাও তোমরা করতে পারবে এবং শর্টকাটে। দেখো এভাবে অঙ্ক করতে আমার 30 সেকেন্ডের বেশিও লাগবে না, কাগজও খুব বেশি লাগবে না, আবার ক্যালকুলেটর তো লাগবেই না। ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, অঙ্ক মানেই প্র্যাকটিস। আমি পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথটা দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 মিলিলিটার পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলে ইহার আয়তন কত হবে? এই টাইপের ম্যাথ তোমাদের ফিজিক্স বইতে আছে, এই টাইপের ম্যাথ তোমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারে আছে, এবং এই পরিমাণগত রসায়ন চ্যাপ্টারেও আছে। তাহলে খেয়াল করো এই ম্যাথগুলা কিভাবে করব। এই ম্যাথগুলো আমরা একটা মাত্র সূত্র মনে রাখলেই চলবে, P1 V1/T1 সমান P2 V2/T2। একটাই সূত্র, এটা ইউনিভার্সাল সূত্র। তাপমাত্রা, চাপ, আয়তন, পরিবর্তিত তাপমাত্রা, চাপ, আয়তন। তোমাকে 6টার ভিতর 5টা মান দিয়ে দিবে, তুমি ওই সূত্র দিয়ে 6 নাম্বার মান বের করে ফেলবা, ইজি অঙ্ক। বাট কখনো কখনো 6টার ভিতর 5টা দিবে না, 3টা মান দিবে, 4 নাম্বার মানটা বের করতে হবে। তাহলে ওইটার জন্য সূত্রটাকে একটু মডিফাই করতে হবে। কিভাবে? যে অঙ্কে লেখা থাকবে স্থির তাপমাত্রা বা একই তাপমাত্রা, ওখানে সূত্র থেকে টি বাদ চলে যাবে। ধরো কোনো অঙ্কে লেখা আছে একই চাপ, তাহলে চাপের জন্য সেখান সূত্র থেকে পি বাদ যাবে। যদি লেখা থাকে একই আয়তন বা স্থির আয়তন, তখন বি বাদ যাবে। তাহলে এই অঙ্কটা খেয়াল করো, একই চাপে রেখে, দ্যাট মিনস এই অঙ্কের সূত্রে কোনো চাপ থাকবে না। তাহলে এই অঙ্কের সূত্র হবে V1/T1 সমান V2/T2। তোমাকে 3টা মান দেয়াই আছে, 4 নাম্বার মান বের করে ফেলবা। এগুলো খুবই ইজি অঙ্ক এবং 30 সেকেন্ড লাগা উচিত না। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2017, এটা 17 সালের ভর্তি পরীক্ষায় আসছিল। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাইয়া, এই টাইপের ম্যাথের তাপমাত্রা গুলা কেলভিনে নিয়ে করতে হয়। কেলভিনে নিতে যাতে ভুল না করো, কেলভিনে নিয়ে করবা। ঠিক আছে? এবং 1 2 দ্যাট মিনস P1 B1 P2 B2 উল্টাপাল্টা করে ধরা যাবে না। এই যে সমাধানটা দেখো, এই অঙ্কের সূত্র হচ্ছে V1/T1 সমান V2/T2। এখানে B1 এর মান হচ্ছে 300 মিলি, T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানেই হচ্ছে 300 কেলভিন। V2 বের করব, আর আমাকে T2 দেয়া আছে 7 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 280 কেলভিন। তাহলে B2 সমান 300 গুণ 280 ভাগ হচ্ছে 300।
300 300 কাটাকাটি গেলে বাকি থাকে 280। সো এই অঙ্কের উত্তর 280 ml। এবার একটু খেয়াল করো ভাইয়া, এইটাই মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2017, বাট কেমন অঙ্ক দিছে, 300 300 কাটাকাটি করা যায় এই টাইপের সংখ্যা দিছে। বুঝতে পারছো? দ্যাট মিনস পরীক্ষাতে সংখ্যাগুলা ইজিলি ক্যালকুলেটর ছাড়া করা যাবে। 300 300 না হয়ে হইতে পারে 150 300 অথবা 300 600, এগুলা ক্যালকুলেটর ছাড়া এবং 30 সেকেন্ডের ভিতরেই করা সম্ভব। তাহলে এই টাইপের বাকি যে ম্যাথগুলো আছে তোমরা এরকম 3 লাইনে শর্টকাটে বাসায় বসে প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? দেন খেয়াল করো, এই ম্যাথগুলা ছোট ছোট ম্যাথ, কিন্তু শুরুতেই আমি তোমাদেরকে বলে দেই ছোট মরিচের জাল বেশি। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে এরকম ছোট ছোট জাল যুক্ত মরিচ গুলাই আসে, মরিচ তো না, কোশ্চেন আসে। তাহলে এখন যে ছোট ম্যাথগুলা দেখাবো এইগুলাই ভর্তি পরীক্ষায় একটু বেশি আসে। আচ্ছা, এই ম্যাথগুলা করার আগে তোমাকে কিছু পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে। সবগুলা না, কেমিস্ট্রির যে 118টা মৌল আছে সবার পারমাণবিক ভর মুখস্থ করে রাখার দরকার নাই ব্যা। তোমাকে কমন কিছু পরমাণুর পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে। তাহলে আমি আগে তোমাকে কমন কিছু পরমাণুর পারমাণবিক ভর বলে দেই, দেন আমরা অঙ্ক শুরু করব। এখন অঙ্ক করতেছি না ব্যা। পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ক্রোমিয়াম 52 52, কপার 63.5, সিলভার 108। এ কয়টা? আবার বলি আমি ভাইয়া তোমাদেরকে, হ্যাঁ। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ক্রোমিয়াম 52, কপার 63.5 এবং সিলভার হচ্ছে 108। এবার অঙ্কে আসো ব্যা। অনেকেই উত্তর দিতেছো 23 আর 18। না, এই অঙ্কের উত্তর 23 আর 18 না ব্যা। তুমি খেয়াল করো কি বলা আছে, একটি সোডিয়াম পরমাণুর ভর কত। সবার আগে বলো সোডিয়ামের পারমাণবিক ভর কত। 23, মাত্রই আমি তোমাদেরকে পড়াইছি সেটা। সোডিয়ামের পারমাণবিক ভর 23, কিন্তু এখানে কিন্তু তোমাকে পারমাণবিক ভর বলে নাই, বলছে একটা সোডিয়াম পরমাণুর ভর কত। পারমাণবিক ভর 23 মানে সেখানে পরমাণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। দ্যাট মিনস 6.023 ইন্টু 10⁻23 টা পরমাণুর ভর হচ্ছে 23। তাহলে একটা পরমাণুর ভর কি হবে? 23 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা। অঙ্কটা দেখো, আমি তোমাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে উত্তর, 23 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা। বুঝতে পারছো? কিন্তু কথা হচ্ছে এত বড় হিসাব ক্যালকুলেটর ছাড়া কিভাবে করে? ইজি, একেবারে ইজি ব্যা। ক্যালকুলেটর ছাড়া করা আরো বেশি সহজ। ক্যালকুলেটর ছাড়া হিসাবটা আমি তোমাদেরকে দেখাই দিই। 10⁻23 এটা নিচে আছে, তুমি যদি এটাকে উপরে নিয়ে যাও এটা হয়ে যাবে 10⁻⁻23। ওকে, নিচে আছে 6.02, এটা খুবই ছোট সংখ্যা। সো 0.02 কে আমার কিচ্ছু ধরার দরকার নেই, এটাকে আমি 6 দিয়ে অঙ্ক করব, তাহলে কাছাকাছি উত্তর বের হবে। এবার খেয়াল করো, নিচে আছে 6 আর উপরে আছে 23। উপরে যদি 23 না থেকে 24 থাকতো তাহলে 4 6 24, 4 লিখতে পারতাম, কিন্তু এখানে তো 24 না 23 আছে, তাহলে এটা 4 হবে না, 4 এর চেয়ে একটু ছোট হবে। 4 এর চেয়ে একটু ছোট, সেটা কত? 3.9 বা 8 এরকম কিছু একটা, তাই তো? তোমাকে এক্সাক্ট উত্তর পারার দরকার নাই, তোমার কাছে নিশ্চয়ই 4টা অপশন থাকবে।
সো তুমি চারটা অপশনের ভিতর যে অপশনটা দেখবা 4-এর চেয়ে একটু কম সেই অপশনটা উত্তর করে দিয়ে আসবা। তাহলে একটা সোডিয়াম পরমাণুর ভর কত? 3.8 বা 9 এরকম কিছু একটা ইন্টু 10⁻⁻23। বুঝতে পারছো? একেবারে ইজি হিসাব দেয়া, এগুলো খুবই ইজি অঙ্ক। ক্লিয়ার? এগুলো 1 সেকেন্ডেই করা সম্ভব। এখন অনেকে বলতে পারে ভাইয়া চারটা অপশনে যদি খুব কাছাকাছি দেয়, না, চারটা অপশন কখনোই খুব কাছাকাছি দেয় না। আমি তোমাকে বিগত 3 বছরের কোশ্চেন দেখাইছি, তুমি ওই কোশ্চেন গুলার অপশন গুলা বাসায় বসে আজকে আরেকবার দেখে নিও, দেখবা অপশনে যথেষ্ট পরিমাণ গ্যাপ থাকে। তাহলে এই কোশ্চেনটার উত্তর আশা করি আমরা পারবো। আরেকটা অঙ্ক ছিল, সেটা একটু দেখো। একটা পানির অণুর ভর কত? এটা 1 সেকেন্ডের অঙ্ক। পানি মিন্স হচ্ছে 18, তাহলে পানির ক্ষেত্রে উপরে 18 থাকবে আর নিচে 6 থাকবে, ইন্টু 10⁻⁻23 হয়ে যাবে, তাই তো? তাহলে 6 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? 3। তাহলে একটা পানির অণুর ভর হচ্ছে 3 ইন্টু 10⁻⁻23। এগুলা লেখালেখি করারও দরকার না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। পরীক্ষার হলে দেখে দেখে জাস্ট 1 সেকেন্ডের ভিতরে এগুলোর উত্তর করে দিবা। বুঝতে পারছো সবাই? তাহলে এবার আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও, সময় মাত্র 1 সেকেন্ড। একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত? কার্বন ডাই অক্সাইড কত হবে? কাছাকাছি বলো, তাইলেই হবে। একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত? মুন্নিশীল, ওয়াটারের জন্য পরমাণু বললে, ওয়াটারের পরমাণু বলে কিছু নাই, ব্যাককল। ওয়াটার একটা যৌগ, পরমাণু হয় মৌলের ক্ষেত্রে, ওয়াটারের ক্ষেত্রে পরমাণু বলে কিছু নাই রে ভাই। সুমাইয়া রাফা 7 পয়েন্ট সামথিং, ভেরি গুড। 6 দিয়ে 44 কে ভাগ করতে হবে, 6 7 42, 7-এর চেয়ে একটু বেশি। ইয়েস। সুমাইয়া হক, জাকিয়া ইসরাত, নুসরাত জেরিন, ভেরি গুড। তাহলে এই টাইপের ছোট মরিচ অঙ্কগুলা আমাদের 1 সেকেন্ডের বেশি সময় লাগতে দেয়া যাবে না। ওকে, পরের অঙ্কে আসি। এটা আরেকটা ছোট মরিচ। 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু থাকে? অথবা 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটা অণু থাকে? তুমি খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড দ্যাট মিনস CO2, তার মানে হচ্ছে 44 গ্রাম, মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। সো এখানে অণু থাকবে 6.02 ইন্টু 10⁻23, তাই না? এই অঙ্ক করা লাগবে না বেয়া, এটা ক্লাস 3-4 এর অঙ্ক। কিভাবে? এবার অঙ্ক খেয়াল করো, এটা অঙ্ক বাদ দাও, তুমি ক্লাস 3-4 এর অঙ্কের উত্তর দাও। ধরো 44 টাকা দিয়ে, 44 টাকা দিয়ে 6টা লেবু পাওয়া যায়। 44 টাকা দিয়ে 6টা লেবু পাওয়া যায়, তাহলে অর্ধেক, 44-এর অর্ধেক। 22 টাকা দিয়া কয়টা লেবু দিব তোমারে? 6টার অর্ধেক, 3টা, রাইট? তাহলে 22-এরও অর্ধেক, 22-এর অর্ধেক কত? 11। 11 টাকা দিয়ে তোমারে কয়টা লেবু দিবে? 1.5টা। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 1.5 ইন্টু 10⁻23, মাইনাস না কিন্তু, এটা 10⁻+23। ঠিক আছে, আমি একটু দেখাই দেই, পরে হিসাবটা দেখাই দিচ্ছি। 44 গ্রামে অণু থাকে 6.03 10/23, তাহলে 1 গ্রামে কয়টা থাকে? ভাগ হচ্ছে 44। তাহলে অঙ্কে যেটা বলছে 11 গ্রামে কয়টা থাকে ইন্টু 11, 11 দিয়ে আমরা নিচে 44-কে কাটবো, তাহলে ওইটা পাবো হচ্ছে 4, 4 11 44। আর 4 দিয়ে যদি আমরা 6-কে কাটি সেটা হবে 1.5। এই অঙ্ক করার কোনো দরকার নাই, তুমি আগে দেখবা আণবিক ভর থেকে কয়টা হয়, দেন যে সংখ্যাটা দেয়া থাকবে
ওই সংখ্যাটা হবে আণবিক ভরের অর্ধেক অথবা ডাবল অথবা ট্রিপল, এরকম। বুঝতে পারছো? এবার তোমরা আমাকে 1 সেকেন্ডে একটা উত্তর দাও ভাইয়া, ঠিক আছে? 88 গ্রাম 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে কয়টা অণু থাকে? উত্তর কি হবে? 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু থাকে? উত্তর দাও। এইটটি 8 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু থাকে? শারমিন জাহান 12, কারেক্ট। প্রমা দাস কারেক্ট। ইয়েস, কারণ 88 মানে হচ্ছে 44 এর ডাবল। ডাবল মানে হচ্ছে 6 দুগুণে 12। ক্লিয়ার? তাহলে ভাই পরীক্ষায় 88 না দিয়ে 3 গুণ দিতে পারে, অর্ধেক দিতে পারে, 4 ভাগের 1 ভাগ দিতে পারে। এগুলা 1 সেকেন্ডের অঙ্ক। পরের অঙ্কটা দেখো। 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটা অণু থাকে? অণু মানে হচ্ছে আণবিক ভর। অক্সিজেনের আণবিক ভর 32। তাহলে 32 গ্রামে অণু থাকে 6.033 × 10^23। 16 মানে হচ্ছে 32 এর অর্ধেক। তাহলে নিচের অঙ্কটার উত্তর হবে 6 এর অর্ধেক। তাহলে কয়টা অণু থাকবে? 3 × 10^23। ইয়েস। তাহলে এই টাইপের অঙ্ক কার্বন ডাই অক্সাইড অক্সিজেন না দিয়ে যদি সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার যা খুশি দেখ, 1 সেকেন্ডে পারবো না আমরা? 1 সেকেন্ডে। পরের অঙ্কে চলে আসি। আবার একটা ছোট মরিচ। প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত? এটা আরেক অঙ্ক ব্যায়াম। প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত? তুমি আগে খেয়াল করো, NH3 দ্যাট মিন্স এটার আণবিক ভর নাইট্রোজেন 14, হাইড্রোজেন 3টা 3, 17। তাহলে 17 গ্রাম মানে হচ্ছে 1 মোল। তাহলে 17 গ্রামের আয়তন কত লিটার? প্রমাণ অবস্থায় 22.4 লিটার। 22.4। কিন্তু খেয়াল করো, অঙ্কে কিন্তু 17 গ্রামেরটা চায় নাই, তারা জাস্ট একটা দশমিক মাইরা দিছে 1.7। তাহলে তুমিও ওই দশমিকটা আগাইয়া 1 গড় আগে মাইরা দিবা, শেষ। তাহলে উত্তর কত হবে? 2.24 লিটার। বুঝতে পারছো? তাহলে ভাইয়া পরীক্ষাতে যদি 17 গ্রাম না দিয়ে দেয় 0.17 গ্রাম, 0.17, তখন উত্তর কি দিবা বলো তো? 0.17 দিলে তখন উত্তর হবে 0.224 লিটার। তাহলে পরীক্ষাতে যদি দেয় 170 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত লিটার, তখন উত্তর কি হবে? তখন উত্তর হবে 224 লিটার। বুঝতে পারছো? তাহলে ভাইয়া পরীক্ষাতে যদি দেয় 17 ডাবল 34, 34 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত? উত্তর বলো কত হবে? 34 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত লিটার? 34। 34 হচ্ছে 17 ডাবল। তাহলে উত্তর কি হবে? 34 গ্রাম NH3 গ্যাসের আয়তন 44.8। মরিয়ম আক্তার মিতু কারেক্ট। ক্লিয়ার সবার? তাহলে পরের অঙ্কটা দেখো। প্রমাণ অবস্থায় 128 গ্রাম সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? ওই একই অঙ্ক। সালফার ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে সালফার 32, অক্সিজেন 16, দুইটা 32, 32 32 64। 64 গ্রাম সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার।
তাহলে 128 মানে হচ্ছে 64 এর ডাবল। তাহলে এই পরের অঙ্কটার উত্তরও হচ্ছে 44.8 লিটার। বুঝতে পারছো সবাই? আমি আরেকটা অঙ্ক দেই তোমাকে করতে। নেক্সটটাও 44.8। ইয়েস, এনায়েত কারেক্ট। তাহলে আমি এবার একটা অঙ্ক তোমাকে করতে দেই, কোশ্চেনটা মন দিয়ে শুনো, ঠিক আছে? প্রমাণ অবস্থায় 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত লিটার? প্রমাণ অবস্থায় 22 গ্রাম, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত লিটার? কি হবে? সুমাইয়া হক কারেক্ট, ভেরি গুড। তাহলে ছোট মরিচ এই টাইপের অঙ্ক আমি তোমাকে 5-6টা দেখাইলাম, কিন্তু বই খুলে দেখবা আরো 50-60টা আছে। বাসায় বসে আজকে প্র্যাকটিস করে এই 50-60টা ম্যাথ অবশ্যই 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে ফটাফট ফটাফট পারতে হবে, ঠিক আছে? এবং এগুলা আসলেই ইজি ম্যাথ ভাইয়া, আমি বলতেছি দেখে ইজি এরকম না, এগুলো আসলেই খুব ইজি ম্যাথ, এবং মেডিকেল ভর্তি পরীক্ষাতে এগুলাই বেশি আসে, ঠিক আছে? এবার আমরা ছোট মরিচ থেকে অন্য মরিচের দিকে যাব। খেয়াল করো, এটা বড় অঙ্ক। এখন আমরা কিছু বড় অঙ্কগুলা দেখব, কিন্তু সেটা অবশ্যই শর্টকাট নিয়মে। চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু HCl এ 160 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা ও চাপে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? এটা অনেক বড় অঙ্ক, তোমরা কলেজে থাকতে যে নিয়মে করতা এই নিয়মে প্রায় 1 পেজ লেগে যায়, কিন্তু এই অঙ্কটাই ভর্তি পরীক্ষায় আসলে মেডিকেলে আসার সম্ভাবনা কম, বাট ভার্সিটিতেও আসতে পারে। সো আমরা একবারে প্রিপারেশনটা নিয়ে নিই, অসুবিধা কি? আমরা এই অঙ্কটা 3 লাইনে করতে পারবো, জাস্ট সিম্পল একটা সূত্র দিয়ে। তুমি আগে খেয়াল করো এই অঙ্কে কি কি দেয়া থাকে। 95% একটা পার্সেন্টেজ দেয়া থাকে, পরীক্ষাতে 95ই দিবে এমন কোনো গ্যারান্টি নাই। 95 না দিয়ে 90 দিতে পারে, 20 দিতে পারে, 30 দিতে পারে, বাট কোনো একটা পার্সেন্টেজ দিবে, এটা তো মাস্ট। একটা ভর দেয়া আছে 160 গ্রাম, পরীক্ষাতে 160 গ্রাম না দিয়ে 200 গ্রাম, 500 গ্রাম, 4500 গ্রাম দিতে পারে। দেন বের করতে হবে কত লিটার কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বের করতে হবে আদর্শ উষ্ণতা ও চাপে। সো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বের করার জন্য এই অঙ্কের একটা শর্টকাট সূত্র আছে, এই সূত্রটা তোমরা দেখে নাও। যাদের কাছে লেখা নাই তারা চাইলে তোমার খাতাতে এই সূত্রটা লিখেও রাখতে পারো। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বের করার শর্টকাট সূত্র হচ্ছে 22.4 ইন্টু যত পার্সেন্ট দেয়া থাকবে তত ভাগ 100 ইন্টু ভর যেটা দেয়া থাকবে সেটা ভাগ 100। তুমি জাস্ট অঙ্কের মানগুলা এই সূত্রে বসাই দিবা, তোমার উত্তর চলে আসবে। এই সূত্র কেন হলো, কিভাবে হলো, এত কিছু তোমার জানার দরকার নাই, তুমি এই সূত্রটা একটু মুখস্থ করে ফেলবা। 22.4 ইন্টু যত পার্সেন্ট থাকবে তত ভাগ 100 ইন্টু ভর যেটা থাকবে সেটা ভাগ 100। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, যত পার্সেন্ট তত ওখানে বসবে 95 আর ভর ওখানে বসবে 160। 22.4 কেন? কারণ বলা আছে আদর্শ উষ্ণতা ও চাপ, কিন্তু যদি বলা হয় এসএটিপি তখন কিন্তু 22.4 না, তখন সেটা 24.789। তাহলে অঙ্কটা করি, দেখো এই যে 22.4 যত পার্সেন্ট তত ওই জায়গায় বসলো 95 ভাগ 100 ভর 160 ভাগ 100। এবার হিসাবটা দেখো, কাটাকাটি করি। 160 ভাগ 100 শূন্য শূন্য কাটাকাটি, এই নিচে 10 আর উপরে 16, আরেকটা কাটাকাটি দিয়ে 1.6, আর 95 ভাগ 100 এটাকে আমরা 0.95 লিখতে পারি, 0.95। বাট হিসাবটা করব কিভাবে? আমরা 22.4 কে বসালাম, বাট 0.95
আমার কাছে তো ক্যালকুলেটর নাই, সো আমি এটাকে কাছাকাছি কোনো একটা পূর্ণ সংখ্যা ধরে অঙ্ক করতে পারবো। 0.95 এটাকে আমরা পূর্ণ সংখ্যা 1 ধরে ফেলতে পারি, তাহলে 22.4 গুণ 1। আর 1.6 ওটাকে 2 ধরা যায়, বাট গ্যাপ বেশি হয়ে যায়। তোমরা 1.6 না ধরে 1.6 টাকে 1.5 ধরে গুণ করতে পারবা। ক্যালকুলেটর ছাড়া 0.5 এর গুণ করা সম্ভব, ঠিক আছে? তাহলে 1.6 কে আমরা ধরলাম 1.5। এবার ক্যালকুলেটর ছাড়া গুণ করি। 22.4 গুণ 1 মানে হচ্ছে 22.4, আর এর সাথে গুণ 1.5। তাহলে 0.5 এর গুণ ক্যালকুলেটর ছাড়া কিভাবে করে, আগে আমি তোমাদেরকে গুণ করা শিখাই, পরে এই অঙ্কে ফেরত আসতেছি। আগে 0.5 এর গুণ বা 0.25 এর গুণ ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা সেটা দেখে নাও। 20 গুণ 2.5 কত? সহজ একটা গুণ আগে শিখো। 20 গুণ 2 মানে 40, মাস্ট, এটা শিওর। 20 গুণ 2 মানে 40, বাকি থাকলো 0.5। 0.5 মানে হচ্ছে অর্ধেক। তাহলে ওই যে 40 পাইছো, 40 এর সাথে আরো অর্ধেক। কার অর্ধেক? ওই যে পূর্ণ সংখ্যা প্রথমে যেটা আছে 20, সেটার অর্ধেক। 20 এর অর্ধেক 10, যোগ করো। তাহলে আগে 20 এর 2.5 আর 20, এটার জন্য কি পাই দেখো। 20 গুণ 2 মানে 40, আর 0.5 মানে 10। 40 যোগ 10 মানে হচ্ছে 50। ক্লিয়ার? তাহলে ভাই 20 গুণ 3.5 মানে কত? 3 20 এ 60, আর 0.5 মানে 10। 60 আর 10 যোগ করলে হবে 70। আচ্ছা, 0.5 না থাকলে 0.25 যদি থাকে, তখন আমরা কি পারবো ক্যালকুলেটর ছাড়া অ্যাকুরেট হিসাব করতে? অবশ্যই পারবো। তুমি 0.25 থাকলে লাস্টে যে অর্ধেক যোগ করতা, অর্ধেক যোগ করবা না। 0.25 মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ যোগ করবা, 4 ভাগের 1 ভাগ। তাহলে 20 গুণ 4.25, 20 গুণ 4 মানে 80, আর 0.25 মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। 20 এর অর্ধেক হচ্ছে 10, 10 এর অর্ধেক আরো অর্ধেক হচ্ছে 5। তাহলে 80 এর সাথে 5 যোগ করো, ওটা 85 হবে। তুলি তাবাসসুম, 80.25 না কিন্তু 85, 85। ভুল করছো তুমি, এটা 85। 0.75 থাকলে কি করবা? 0.75 থাকলে তুমি লাস্টে 4 ভাগের 3 ভাগ যোগ করবা, 4 ভাগের 3 ভাগ। খেয়াল করো, 40 গুণ 3.75, 40 গুণ 3 মানে 120, আর 0.75 মানে 4 ভাগের 3 ভাগ। দ্যাট মিনস 40 থেকে 30 চলে আসবে। তাহলে 120 আর 30 যোগ করলে হবে 150। তাহলে ক্যালকুলেটর ছাড়া কিভাবে দশমিকের গুণ করতে হয় বুঝতে পারছো কি? তাহলে কিছু উত্তর দাও ভাইয়া। 40 গুণ 3.5 কত? 40 গুণ 3.5, 40 ইন্টু 3.5 কত? উত্তর দাও। চল্লিশ গুণ 3.5 কত? লাইভ পরীক্ষা হচ্ছে, উত্তর দাও। 130 কেন হবে? মরিয়ম আক্তার মিতু, শাহরিয়া জামান সিফাত, তুমি কারেক্ট। 140 হবে, এটা তো 0.5। আবার উত্তর দাও। 40 গুণ 3.25 এবার কত হবে বলো? 40 গুণ 3.25 কত হবে? চল্লিশ গুণ 3.25। শাহরিয়া জামান সিফাত কারেক্ট। ইয়েস, প্রমাদাস কারেক্ট। তাহলে দেখো আমরা ক্যালকুলেটর ছাড়াই 0.5, 0.25, 0.75 এগুলো থাকলে গুণ করতে পারতেছি। তাহলে অঙ্ক করার সময় আমরা যদি পাই 0.2 বা 0.3,
আমি হিসাবের সুবিধার জন্য ওটাকে ধরে নিব 0.25। যদি পাই 0.4 বা 0.6 ওটাকে ধরে নিব 0.5। যদি পাই 0.7 বা 0.8 ওটাকে ধরে নিব 0.75। আর যদি 0.9 পাই তাহলে ওটা পূর্ণ সংখ্যা। তাহলে খেয়াল করো বেয়া এই গুণফলটা 22.4 গুণ 1.5, 22.4 একে 22.4 আর 0.5 মানে অর্ধেক, তাহলে 22.4 এর অর্ধেক হচ্ছে 11.2 মানে হচ্ছে 33.6, 33.6। এবার আসল অঙ্কে ফেরত আসো। আমরা এই অঙ্কটাতে ছিলাম 22.4 ইন্টু 1.5, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 33.6। এই অঙ্কটার এক্সাক্ট উত্তর হচ্ছে 33.5। 0.5 আর 0.6 খুব বেশি অসুবিধা নাই, তুমি অপশন দেখেই বুঝতে পারবা কোনটা উত্তর করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি এই যে অঙ্কটা 3 লাইনের অঙ্ক পারবো না 30 সেকেন্ডে শেষ করে ফেলতে? চুনা পাথরের অঙ্ক। পরীক্ষায় 95% না দিয়ে যদি দেয় 50%, অসুবিধা হবে না তো? না। 160 গ্রাম না দিয়ে যদি দেয় 360 গ্রাম, কোনো অসুবিধা আছে? ওকে, তাহলে এরকম অঙ্ক আরো কিছু আছে তোমাদের বইয়ে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। পরের অঙ্কে আসি। সোডিয়াম কার্বনেটের 500 মিলিলিটার ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে? তুমি খেয়াল করো, পরীক্ষায় সোডিয়াম কার্বনেট নাই দিতে পারে, সালফিউরিক অ্যাসিড দিতে পারে, নাইট্রিক অ্যাসিড দিতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে। 500 মিলি না দিয়ে 1200 মিলি 1500 মিলি দিতে পারে। ডেসিমোলার না দিয়ে সেমিমোলার, সেন্টিমোলার, 1.5 মোলার দিতে পারে। লাস্টে কি বের করতে হবে? কত গ্রাম সোডিয়াম কার্বনেট, দ্যাট মিন্স গ্রাম পরিমাণ, তাই না? গ্রাম পরিমাণ বের করতে হবে। আবার নিচের অঙ্কটাতে সরাসরি লেখা আছে গ্রাম পরিমাণ বের করো, গ্রাম পরিমাণ, বাট ওখানে ওই তিনটা মান দেয়া আছে, মোলারিটি, যৌগটার নাম এবং তার আয়তন, রাইট? তাহলে এই অঙ্কটা করার শর্টকাট সূত্রটা দেখে নাও। গ্রাম পরিমাণ বের করার সূত্র, গ্রাম পরিমাণ সমান আণবিক ভর গুণ আয়তন গুণ মোলারিটি ভাগ 1000। আয়তনগুলো মিলিলিটারে নিতে হবে, হ্যাঁ? গ্রাম পরিমাণ সমান হচ্ছে আণবিক ভর গুণ আয়তন গুণ মোলারিটি, ভাগ করব এটাকে 1000 দিয়ে। ওকে, খেয়াল করো আমি ম্যাথটা করে দিই, পরের ম্যাথটা তোমরা উত্তর দিও। আণবিক ভর সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে 106, আয়তন দেয়া আছে 500, আর মোলারিটি হচ্ছে ডেসিমোলার, ডেসি মিন্স 0.1, নিচে 1000, কাটাকাটি খুবই ইজি। 500 দিয়ে আমরা 1000 কে কেটে দিলে সেটা হবে 2, 2 দিয়ে যদি 106 কে কাটি সেটা হবে 53, কিন্তু একটা 0.1 রয়ে যাবে, সো ওই 0.1 গুণ 53 মানেই হচ্ছে 5.3 গ্রাম। বুঝতে পারছো? তাহলে গ্রাম পরিমাণ বের করার অঙ্ক খুবই ইজি। ধরো পরীক্ষাতে সোডিয়াম কার্বনেট দিল না, দিল সোডিয়াম হাইড্রোক্সাইড, কোনো অসুবিধা? ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড বি দিল না, ওখানে বি সালফিউরিক অ্যাসিড দিল, কোনো অসুবিধা না? কে সালফিউরিক অ্যাসিড দিলে পারবে না ছাল তুলে ফেলতে? আবার ধরো বি আয়তন 500 মিলি দিল না, ওখানে বি 1200 মিলি দিল, 1500 মিলি দিল, কোনো অসুবিধা হবে লাগবো? আবার ধরো মোলারিটি দেশি মোলার দিল না, তোমার বিদেশি মোলার দিল, বিদেশি মোলার দিলে কি অসুবিধা হবে নাকি? বিদেশি মোলার বুঝছো না কা? বিদেশি মোলার হচ্ছে ওই যে ছেমি মোলার, ছেন্টি মোলার, ছেমি ছেন্টি দিলে বিদেশি মোলার কয়, বুঝবার পারছ? পুরান ঢাকাইয়া কে কইছে? এ মনু মরেছে না? হেইয়া বরিশাল্লা মনু যারা মোর ক্যালাস করতাছ,
তোমরা কি অঙ্ক পারতেছ? পরের অঙ্কটা দেখো যে গ্রাম পরিমাণ বের করো যে, পারবে না যে? বুঝছো যে? গ্রাম পরিমাণ বের করা আশা করি আমরা পারি। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটিতে ঘনমাত্রা কত? এই টাইপের একটা কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষা 2019 জাস্ট আগের বছরে আসছিল। 10% ছিল না, অন্য কিছু ছিল। ওকে, বাট খেয়াল করো অঙ্কে একটা পার্সেন্টেজ দেয়া আছে এবং একটা যৌগের নাম দেয়া আছে সোডিয়াম কার্বনেট। কি বের করতে হবে? মোলারিটি। তাহলে সূত্র দেখে নাও, মোলারিটির ঘনমাত্রা বা মোলারিটি বের করার সূত্র হচ্ছে 10x/m। কথা হচ্ছে x কি আর m কি? আই কিচ্ছি যাবে, আই নোয়াখাইল্লা নো, আই নো নোয়াখাইল্লা, আই হতে হতে নোয়াখাইল্লা কথা কইতাম পারি নো। আচ্ছা, দুষ্টামি বাদ দিই। 10%, তাহলে এখানে যে x, ওই x হচ্ছে ওই পার্সেন্টেন্সের মানটা, এন্ড m হচ্ছে তার আণবিক ভর। তাহলে 10x, 10 তো আছে, সাথে x এর জন্য এখানে যে 10% সেই 10, আর m হচ্ছে আণবিক ভর। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। 10 গুণ 10 মানে হচ্ছে 100, আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। 106 দিয়ে আমরা যদি 100 কে ভাগ করি, সেটা একের চেয়ে সামান্য একটু ছোট হবে, খুব বেশি ছোট না, সামান্য ছোট, একের চেয়ে একটু ছোট মানে হচ্ছে 0.9। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 0.9 বা 94, যেটা থাকবে অপশনে, একের চেয়ে একটু ছোট যেটা থাকবে সেটাই এই অঙ্কের উত্তর। ধরো এই অঙ্কটাই পরীক্ষায় আসলো, কিন্তু 10% দিল না, দিল 20%, কোনো অসুবিধা? ধরো 20% দিল না, দিল 5%, কিন্তু সোডিয়াম কার্বনেট না দিয়ে দিল সালফিউরিক অ্যাসিড, পারবা না এই নিয়মের অঙ্ক করতে? ইজি অঙ্ক। আরেকটা কথা, এই অঙ্কে মাঝে মধ্যে ঘনত্ব দেয়া থাকবে, কিরকম একটু শুনে নাও। 10% সোডিয়াম কার্বনেটের দ্রবণের মোলারিটির ঘনমাত্রা কত? পাশে আবার লেখা আছে যখন সোডিয়াম কার্বনেটের ঘনত্ব এত, সাথে ঘনত্ব দেয়া। তাহলে কি করবা? এই অঙ্কটাই করবা, কিন্তু লাস্টে এই মানের সাথে ঘনত্বের যে মান দেয়া থাকবে সেটা গুণ করে দিবা, বাস। তাহলে এই অঙ্কটা থেকে যদি ঘনত্ব দেয়া থাকে, একই নিয়ম, শুধু লাস্টে যে ঘনত্ব গুণ করতে হবে। ক্লিয়ার? আমি পিএইচ এর অঙ্ক এখনো করাই নাই, সো পিএইচ নিয়ে এখনই কোশ্চেন করো না। হুমায়ুন কবির, হুমায়ুন কবির না? জি, ওকে, একটু পরে করাবো। তাহলে আগে আমরা মোলারিটির অঙ্ক পারলাম, এবার এই অঙ্কটাতে আসো। 500 মিলিলিটার 0.5 মোলার কস্টিক সোডা দ্রবণ থেকে কত মিলিলিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে? দ্যাট মিন্স আয়তন, মোলারিটি বের করতে হবে, পরিবর্তিত আয়তন, এবং পরিবর্তিত মোলারিটির মান হচ্ছে ডেসিমোলার। ডেসিমোলার মানে হচ্ছে 0.1। ইজি অঙ্ক। এটার সূত্রটা দেখো ভাইয়া, V1M1 সমান V2M2। দ্যাট মিন্স আয়তন মোলারিটি সমান পরিবর্তিত আয়তন গুণ পরিবর্তিত মোলারিটি। তাহলে B1 এর মান হচ্ছে 500, M1 এর মান হচ্ছে 0.5। আমরা V2 বের করব, আর M2 হচ্ছে ডেসিমোলার। ডেসি মানে হচ্ছে বেয়া 0.1। সো অঙ্কটা দেখে নাও, 500 গুণ 0.5 সমান V2 ইন্টু 0.1। 500 গুণ 0.5 মানে হচ্ছে অর্ধেক, 250, আর নিচে 0.1 চলে আসলে উপরে নিতে হলেও একটা শূন্য বাড়াই দিতে হয়। তাহলে 250-র পরে একটা শূন্য, দ্যাট মিন্স 2500 মিলিলিটার। বুঝতে পারছি? ইজি অঙ্ক। আরেকটা কথা, এই অঙ্কে মাঝে মধ্যে
M2 এর মান উজ্জ থাকে, লুকানো থাকে। কিরকম সেটা শুনে নাও। 500 মিলিলিটার 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ থেকে কত মিলিলিটার গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ তৈরি করা যাবে? গাঢ় শব্দটা দিয়ে দেয়, দ্যাট মিন্স M2 এর জায়গায় থাকবে গাঢ় HCl। অথবা 500 মিলিলিটার 0.5 মোলার H2SO4 সালফিউরিক অ্যাসিড দ্রবণ থেকে কত মিলিলিটার গাঢ় H2SO4 তৈরি করা যাবে? আমাদের কেমিস্ট্রি বইতে এরকম দুইটা গাঢ় আছে, তাহলে M2 এর মান দুইটা গাঢ় তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি থাকে গাঢ় HCl, তাহলে গাঢ় HCl এর মোলারিটি তোমরা ধরবা 12, এটা মুখস্থ। তাহলে গাঢ় HCl সমান ওর মোলারিটি কত মোলার? উত্তর হচ্ছে 12 মোলার। কিন্তু যদি লেখা থাকে গাঢ় H2SO4, তখন সেটার মোলারিটি তোমরা ধরবা 18 মোলার। কেমিস্ট্রি বইতে এই দুইটা গাঢ় রিলেটেড অঙ্ক আছে, আর কোনো গাঢ় নাই। সো এই দুইটা M2 এর মান মুখস্থ রাখা লাগতে পারে। গাঢ় HCl এর মোলারিটি 12, গাঢ় H2SO4 এর মোলারিটি 18। ওকে, সো B1 M1 B2 M2 এই অঙ্কগুলো আশা করি ইজি পারবা। পরের অঙ্ক এবং মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, আজকের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে পিএইচ। পিএইচ এর যে লাস্টের অঙ্কটা দেখতেছো তোমরা, সি নাম্বারটা 0.005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2017, এইটাই আবার মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2016। পরপর 2 বছর আসছে, 18-19 সালে আসে নাই, 20 সালে আবার মনে করা যায় পিএইচ এর অঙ্ক আসতে পারে। পিএইচ এর অঙ্ক খুবই ইজি। আমরা জানি পিএইচ মানে মাইনাস লগ H প্লাস। কলেজে থাকতে কি করতাম? ক্যালকুলেটর নিতাম, মাইনাস লগ টিপ দিতাম, এই মানটা বসাই দিতাম, ইজিক্যাল টু দিতাম, শেষ, ঘটনা শেষ। কিন্তু মাইনাস লগ টিপ দেওয়ার যে জিনিসটা ক্যালকুলেটরটা, সে জিনিসটাই তো ভর্তি পরীক্ষায় নাই। সো ঝামেলা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া পিএইচ এর অঙ্ক করব কিভাবে? আমরা ক্যালকুলেটর ছাড়া যে কোনো পিএইচ এর অঙ্ক পারবো, কিন্তু সেটা পারতে হলে সবার আগে আমাকে লগের কয়েকটা মান মুখস্থ করতে হবে। সো তোমার ফার্স্ট কাজ হচ্ছে লগের এই মান কয়টা মুখস্থ করা। মুখস্থ করো লগের কয়েকটা মান। লগ 1 এর মান 0, এটা সবাই জানো তোমরা। আর লগ 10 এর মান হচ্ছে 1। লগ 1 এর মান 0, লগ 10 এর মান হচ্ছে 1। এই দুইটা জানো, মাঝখানের গুলো এখন একটু মুখস্থ করো। লগ 2 এর মান 0.3 আর লগ 3 মান 0.5, কথা শেষ। লগ 2 সমান 0.3 এবং লগ 3 সমান 0.5। ওকে, দেন বাকি মানগুলা দেখো, মুখস্থ রাখা খুবই ইজি বেয়া, কারণ এরপর 0.11 করে সবগুলা বাড়তেছে। লগ 4 এর মান হচ্ছে 0.6, 5 এর মান 0.7, তারপরে 0.8, তারপরে যে তিনটা আছে এরা সবাই 0.9। লগ 7 এর মান 0.9 থেকে সামান্য একটু কম, আর লগ 9 এর মান 0.9 থেকে সামান্য একটু বেশি। তো সামান্য নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নাই, আমি সিরিয়ালি মনে রাখবো। আমি আবার বলে দিচ্ছি তোমাকে, লগ 1 এর মান 0, লগ 10 এর মান 1। মাঝখানের মান কয়টা একটু এখনই মুখস্থ করে ফেলো। লগ 2 সমান 0.3, লগ 3 সমান 0.5, দেন 0.6, 0.7, 0.8, তারপরে তিনটা 0.9। ওকে, তাহলে ভাইয়া লগের এই কয়টা মান আগে আমরা মুখস্থ করলাম। এবার ক্যালকুলেটর ছাড়া পিএইচ এর অঙ্ক কিভাবে করতে হয় সেই সূত্রটা দেখে নাও। পিএইচ সমান দশমিকের পর যত ঘর তত মাইনাস শেষের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার লগের মান। দশমিকের পরে যে কয় ঘর থাকে ওই কয় ঘরের ওই সংখ্যাটা, আর মাইনাস হচ্ছে শেষ সংখ্যার লগের মান। মানে কি, একটু এবার অঙ্ক দেখে বুঝাই তোমাদেরকে। ধরো উপরের 2 নাম্বার ম্যাথটা আসছে, পিএইচ নির্ণয় করো, ম্যাথ নাম্বার বি। তুমি সবার আগে পিএইচ এর অঙ্ক করতে গেলে যে জায়গাটা দেখবা, এটা কি অ্যাসিড নাকি ক্ষার। মনে রাখবা অ্যাসিড থাকলে পিএইচ বের হবে সরাসরি, কিন্তু ক্ষার থাকলে কিন্তু পিএইচ বের হবে না। ক্ষার থাকলে বের হবে পিওএইচ। ওকে, দেন 14 থেকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখতেছি বি নাম্বার অঙ্কটাতে এটা অ্যাসিড HNO3। দেন তুমি যেটা খেয়াল করবা,
এখানে হাইড্রোজেন কয়টা মানে এটার অম্লত্ব কত। যদি দেখো অম্লত্ব 1 তাহলে সরাসরি অঙ্ক শুরু করে দিবা, বাট যদি দেখো অম্লত্ব 1-এর থেকে বেশি মানে হাইড্রোজেন 2টা বা 3টা, তখন ওই মোলারিটিকে 2 দিয়ে বা 3 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে বি নাম্বার অঙ্কটা আগে দেখো ভাইয়া, 0.002 আর HNO3 মানে এখানে হাইড্রোজেন একটা। তাহলে এখানে দশমিকের পরে কয় ঘর, দশমিকের পরে তুমি দেখতে পাচ্ছ 3 ঘর, 1 2 3। সো তুমি আগে লেখো 3 আর লাস্টের সংখ্যাটা দেখো 2, দ্যাট মিন্স মাইনাস করব log 2। তুমি log 2 এর মান মুখস্থ করে ফেলছো 0.3, তাহলে 3 মাইনাস 0.3, 3 থেকে যদি 0.3 চলে যায় বাকি থাকবে 2.7। তাহলে বি নাম্বার অঙ্কটার পিএইচ এর মান হচ্ছে 2.7। ক্লিয়ার? তুমি ক্যালকুলেটর দিয়ে করো, একেবারে এই পাক্কা এই মানটাই আসবে 2.7। ক্লিয়ার? ওকে, তাহলে এ নাম্বারটা দেখো, দশমিকের পরে কয় গড়, 1 গড় 1, আর লাস্ট সংখ্যাটা 1, এখানে সংখ্যাই একটা 1, তাহলে log 1। log 1 এর মান তো মুখস্থ পারো 0, তাহলে ভাই 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, তাহলে এই অঙ্কটার পিএইচ হচ্ছে 1। ক্লিয়ার? লাস্টের অঙ্কটা দেখো, সি নাম্বারটা। সি নাম্বারটা সবার আগে যে জিনিসটা খেয়াল করবা, ওখানে H2, দ্যাট মিন্স ওখানে হাইড্রোজেন 2টা, তার অম্লত্ব 2, তাহলে এই যে 0.005 এটাকে তুমি আগে 2 দিয়ে গুণ করবা কারণ অম্লত্ব 2। তাহলে 0.005 ইন্টু 2 মানে হচ্ছে 0.01। এই অঙ্কটা করতে হবে 0.01 নিয়ে, ওটা না। 0.01 দশমিকের পরে কয় ঘর, 2 ঘর, 2 মাইনাস হচ্ছে log 1। log 1 এর মান মুখস্থ হয়ে গেছে এতক্ষণে 0, 2 মাইনাস 0 মানে হচ্ছে 2। তাহলে এই অঙ্কটার পিএইচ এর মান কত, 2। এইটাই ভর্তি পরীক্ষার কোশ্চেন 2017 2016। বুঝতে পারছো কি? তাহলে পিএইচ এর অঙ্ক করতে কি আমার ক্যালকুলেটরের দরকার আছে? নো নিড, নো নিড। বরঞ্চ ক্যালকুলেটর থাকলে আমার 5 সেকেন্ড সময় লাগতো, ক্যালকুলেটর না থাকলে আমার 1 সেকেন্ড সময় লাগে। তাহলে ক্যালকুলেটর না থাকাই ভালো, তাই না? ওকে, এবার আরো কিছু অঙ্ক আমি তোমাদেরকে করতে দিব ভাইয়া। ধরো পিএইচ বের করতে দিল না, তোমাকে বললো পিওএইচ বের করো, তাইলে কি করবা মনু? সবাই পারো, আমিও পারি, তুমিও পারো, সবাই জানি পিএইচ প্লাস পিওএইচ সমান কত, 14। তাহলে ভাই একটা মান পেয়ে আরেকটা মান ইজিলি 14 মাইনাস আর এর মানটা বিয়োগ করে দিলেই হবে, তাই না? ইয়েস। তাহলে যদি ভাই অ্যাসিড না দিয়ে ক্ষার দেয় কি করবা? ক্ষার দিলে একই নিয়ম, একই নিয়ম, কিন্তু আগে পিএইচ বের হবে না, আগে বের হবে পিওএইচ। পিএইচ কিভাবে বের করব? 14 মাইনাস পিওএইচ। তাহলে আমি তোমাকে একটা অঙ্ক করতে দিই, তুমি 1 সেকেন্ডের ভিতরে করবা, হ্যাঁ? 0.0003 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত এটা বের করো। উত্তর দাও, 1 সেকেন্ড সময়। 0.0003 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? উত্তর দিয়ে দাও। 9.5 কি লাগবে মনু? 12.5, 10, 11.5। আল্লাহ আল্লাহ, মানে উঠাই লিয়ে যাও গা। তুলি তাবাসসুম, ভেরি গুড। এনায়েত তানবীর, ভেরি গুড। মোনা রয়, মেহেরিমা জাহান,
আর কুমুনার নাম বোধ কইছি, আর কইতে আসতন না, বোধ কইয়া লিছি। এই 12.something হবো কি লাগে, যা কিচ্ছু পারে না পোলা ভাই। 10.5 আমি দেখাই দিই। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা OH, তাহলে এখানে POH বের হবে। POH সমান দশমিকের পরে কয় ঘর, 4 ঘর। এখানে 4 মাইনাস log3, log3 এর মান হচ্ছে 0.5। 4 থেকে যদি আমি 0.5 বিয়োগ করে দেই তাহলে হবে 3.5। তাহলে POH হচ্ছে 3.5। তাহলে PH কেমনে হবে, PH হচ্ছে 14 মাইনাস 3.5। 14 থেকে 3.5 বিয়োগ করলে 11.5 হয়। কি কমু এগুলারে, 14 থেকে 3.5 বিয়োগ করলে হবে 10.5। যারা 11.5 লেখছ এরকম ভুল করা কি ঠিক না? ভর্তি পরীক্ষায় 1.25 মার্কস অনেক মার্কস। ভুলেও পারা জিনিসগুলা ভুল করবা না। আমি এটা পারি, দ্যাট মিনস আমি এটা 100% পারি। আমি বিয়োগ করতে ভুল করতেছি, এই বয়সে বিয়োগ করা ভুল করলে হবে? সো পিএইচ এর অঙ্ক ভুল করো না ভাই, প্লিজ প্লিজ প্লিজ, পিএইচ এর অঙ্ক ভুল করো না। এই নিয়মগুলা এগুলা বের করতে অনেক কষ্ট করা লাগছে, এবং আমি ভালো, আমি টিচার হিসেবে ভালো পড়াই কারণ আমার স্টুডেন্টরা চান্স পায়। আমার রেজাল্ট হচ্ছে তোমার রেজাল্ট, আমি তো সরাসরি পরীক্ষা দিতে পারতেছি না, আমি কোচ, বাট আমার স্টুডেন্ট গুলাকে আমার ভালোভাবে ট্রেন করতে হবে। তোমার রেজাল্টটা আমার রেজাল্ট। ভর্তি পরীক্ষার রেজাল্ট যখন দেয় প্রত্যেকবার মন খারাপ থাকে ব্যা, কারণ 1 মার্কস 2 মার্কসের জন্য কিছু স্টুডেন্ট চান্স পায় না। এরা খুব ভালো স্টুডেন্ট বাট চান্স পায় নাই, কারণ কি ওই যে প্রিন্টিং মিস্টেক বা কিছু একটা মিস্টেকের কারণে একটা দুইটা ভুল করে ফেলছে। এই ভুলগুলো করো না, ঠিক আছে? এই ভুলগুলা করা যাবে না, ওকে? পিএইচ এর অঙ্ক ভুল করব না, খবরদার। ওকে, পরের অঙ্কে যাই। 5 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম KMnO4 লাগবে? অথবা 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম KMnO4 লাগবে? কলেজে থাকতে এই অঙ্ক করতে খবর হয়ে যেত, জান বার হয়ে যেত গা। প্রথমে একটা সমীকরণ লিখতে হবে, তারপর সমতা সাধন করতে হবে, সমতা সাধন করার পরে একটা সূত্র বের করে আনতে হবে, ওই সূত্র দিয়ে আরো 10 পেজ 2 পেজ করার পরে তারপরে অঙ্ক বের হবে উত্তর, ঠিক না? কিন্তু চোরামি পদ্ধতিতে এই অঙ্কের উত্তর বলতে তোমার সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। এটা 1 সেকেন্ডের অঙ্ক। তুমি খেয়াল করো, ফেরাস সালফেটের ভর দেয়া থাকবে 5 গ্রাম, 10 গ্রাম। 5 গ্রাম না দিয়ে 50 গ্রাম, 100 গ্রাম, 1200 গ্রাম দিতে পারে, ঠিক আছে? প্রথম অঙ্কটাতে বের করতে হবে কত গ্রাম KMnO4 লাগবে, আর পরের অঙ্কটাতে বের করতে হবে কত গ্রাম K2Cr2O7 লাগবে। এই অঙ্ক চোরামি পদ্ধতিতে করা যায়। তাহলে চোরামি পদ্ধতিটা কি? যখন KMnO4 বের করতে বলবে তখন তোমরা ফেরাস সালফেটের ভর যেটা দেয়া থাকবে ওটাকে 0.2 দিয়ে গুণ করে দিবা, কথা শেষ। জাস্ট 0.2 দিয়ে গুণ করবা, উত্তর শেষ। কেন 0.2, কিভাবে 0.2, এত কিছু জানার দরকার নাই, উত্তর মিললেই হয়। আর যখন K2Cr2O7 বের করতে বলবে তখন তোমরা ফেরাস সালফেটের ভরকে 0.3 দিয়ে গুণ করে দিবা, বাস। এটা চোরামি পদ্ধতি। KMnO4 0.2 দিয়ে গুণ, K2Cr2O7 0.3 দিয়ে গুণ। তাহলে প্রথম অঙ্কটা দেখো, 5 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম KMnO4, তাহলে 5 ইন্টু 0.2, 5 ইন্টু 0.2 মানে হচ্ছে 1, তাহলে কত গ্রাম KMnO4 লাগবে? 1 গ্রাম। 10 গ্রাম ফেরাস সালফেট কত গ্রাম K2, তাহলে 10 ইন্টু 0.3, 10 গুণ 0.3 মানে হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় 5 গ্রাম না দিয়ে
20 গ্রাম 30 গ্রাম ফেরাস সালফেট দেখ, কোনো অসুবিধা নাই, চোরামি পদ্ধতি 0.2 অথবা 0.3 দিয়ে গুণ, বাস। এখন কোশ্চেন হচ্ছে KMnO4 না দিয়ে যদি অন্য কিছু দেয়, ফেরাস সালফেট না দিয়ে যদি অন্য কিছু দেয়, K2CR অন্য কিছু দিলে চোরামি পদ্ধতিতে হয় না। ওটা ওই 2 পেজের অঙ্ক, ওটা ভর্তি পরীক্ষার সময় আমিও পারবো না, তুমিও পারবে না, সেও পারবে না, কেউই পারবে না। এত বড় অঙ্ক আমরা করবই না, আগেই বলছি, এ কটা পারলেই হবে। ঠিক আছে? পরের ম্যাথ খেয়াল করো একটু। রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটারে কত হবে? অথবা রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটারে কত হবে? এই টাইপের একটা অঙ্ক আসছে 2018 সালে। ইজি অঙ্ক। আগে খেয়াল করো, এটা রোগীর রক্তের গ্লুকোজ। আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন করে ডাক্তাররা। ডাক্তার যখন এই অঙ্কটা দিবে, রোগী গ্লুকোজ পাইছি, এটা ডায়াবেটিসের অঙ্ক, এটা মাস্ট আমাকে ভর্তি পরীক্ষায় দিতেই হবে। এই টাইপের ম্যাথ, এই একটা টাইপের ম্যাথ ভর্তি পরীক্ষায় কয়েকবার আসছে, লাস্ট আসছে 2018 সালে। তাহলে রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ, একটা মিলিমোল দেয়া আছে, মিলিগ্রাম করো। আরেকটা উল্টাটা, মিলিগ্রাম দেয়া আছে, মিলিমোল করো। চোরামি পদ্ধতি। 18 দিয়ে গুণ অথবা ভাগ করে দিলেই হবে। কথা হচ্ছে 18 দিয়ে গুণ করব কখন আর ভাগ করব কখন। দেখো নিচে লেখা আছে, মিলিগ্রাম পার ডেসিলিটার করতে হলে গুণ করতে হবে। গ্রাম করতে গুণ, মনে রাখবা, গতে গ্রাম, গতে গুণ, গ্রাম করতে গুণ করতে হবে। তাহলে মিলিমোল পার লিটার যখন করতে বলবে তখন 18 দিয়ে ভাগ করতে হবে। উপরের প্রথম অঙ্কটা দেখো, 10 মিলিমোল পার লিটার, কি করতে বলছে? গ্রাম। তাহলে 10 গুণ 18, তাহলে প্রথম অঙ্কটার উত্তর হচ্ছে 180। পরের অঙ্কটা দেখো, 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, কি করব? মিলিমোল পার লিটার ভাগ করব 18 দিয়ে। 190 ভাগ 18, দ্যাট মিনস 180 থাকলে 10 হইতো, কিন্তু 190, তার মানে হচ্ছে 10-এর চেয়ে একটু বেশি, 10.5 বা 6 ওরকম কিছু একটা। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমাকে তোমরা আরো 2টা কোশ্চেনের উত্তর দাও। শুনো আমার কোশ্চেন মন দিয়ে। রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 162 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটারে কত হবে? উত্তর দাও। রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 162, 162 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটারে কত হবে? উত্তর দাও, যারা আগে দিবা তাদের নাম বলবো। তুলি তাবাসসুম কারেক্ট, রাবেয়া সুলতানা জারিন, সানজিদা আল মুমু, প্রমা দাস। অবশ্যই তোমরা তোমাদের কষ্টের ফল পাবা। রাহাত হোসেন, দীপা সরকার, মোহনা রয়, এভরিবডি ইজ কারেক্ট। 9 পয়েন্ট সামথিং জীবনেও না। এনায়েত তানবীর, সামথিং আইলো কই থেকে এখানে? 162 কে 18 দিয়ে ভাগ করলে পাক্কা 9 হবে। 18-র নামটা পারতে হবে আজকে। আজকে আগে 2বার 18-র নামটা পড়বা। 18 একে 18, 18 দোকানে 36। একশো 62 ভাগ 18 মানে হচ্ছে 9। আচ্ছা আরেকটা করবে। রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 5 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটারে কত হবে? রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 5 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে কত হবে? জুলিয়া হোসেন মনু, তোমার নামটা একটু কইয়া দিলাম, এইবার খুশি হয়েছ নি? সানজিদা আল মুমু, মরিয়ম আক্তার মিতু, ভেরি গুড।
5 গুণ 18। 18 নামটা জানা পারো না? হইয়া তোমরা আগে 18 নামটা শিখি লিবা, বুঝছো নি? তোমরা যদি মনু আগে 18 নামটা পারো, তাহলে এই অঙ্ক করতে তোমার কাছে পান্তাবাত মনি হইবে, বুঝছো? আচ্ছা, পরের অঙ্কে চলে যাই। আজকে লাস্ট অঙ্ক, আর করাবো না, বহুত অঙ্ক করাইছি। রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, কিন্তু এটাকে দেখো কি করতে বলা হচ্ছে, পিপিএম। পিপিএম এককে এটা কত হবে? পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। পিপিএম করার একটা সূত্র আছে, সেটা লিখে নাও। পিপিএম সমান আণবিক ভর ইনটু মোলারিটি ইনটু 1000। তোমাকে মোলারিটি দেয়া থাকবে, যদি পিপিএম করতে বলে তখন এই সূত্র, পিপিএম সমান আণবিক ভর গুণ মোলারিটি ইনটু 1000। ঠিক আছে? ওকে। গ্লুকোজ C6H12O6, দ্যাট মিনস এটার আণবিক ভর হচ্ছে 180। গ্লুকোজের আণবিক ভর 180, মোলারিটি দেয়া আছে 10, কিন্তু দেখো 10 কিন্তু মোল না, মিলিমোল। মিলি মানে 10 পরে ইন্টু 10⁻³ তাহলে -3টা কই থেকে আসছে? ওই যে মিলিমোল, ওই কারণে আসছে। আর সূত্রে আছে 10⁻³ তাহলে -3 এবং +3 এটা এটা কাটাকাটি, বাকি থাকলো 180 গুণ 10 মানে হচ্ছে 1800 ppm। ক্লিয়ার? ইজি অঙ্ক। তাহলে যদি মোলারিটি 10 না দিয়ে 12 দে, 15 দে, যা খুশি দে, পারবো এই নিয়মের অঙ্ক। পিপিএম এর আরেকটা অঙ্কের নিয়ম শুনে রাখো ব্যাস, শর্টকাট একটা নিয়ম। পিপিএম এর আরেক নাম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। পিপিএম এর আরেকটা অঙ্ক কিভাবে আসতে পারে সেটা বলে দিই তোমাকে। মিলিগ্রাম পার লিটার না দিয়ে গ্রাম পার লিটার দেওয়া আছে, ওটাকে পিপিএম করো। তাহলে গ্রাম পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটার নিয়ে নিলেই ওটা পিপিএম হয়ে যাবে। অথবা মিলিগ্রাম পার ডেসিলিটার দেয়া থাকতে পারে, ওটাকে পিপিএম করতে হলে জাস্ট ডেসিলিটার জায়গায় লিটার 1000 দিয়ে গুণ করবা। তাহলে পিপিএম এর আরেকটা অঙ্ক আসতে পারে এরকম, মিলিগ্রাম পার লিটার। তুমি মিলিগ্রাম পার লিটারে নিবা, ওইটাই পিপিএম। ঠিক আছে? পিপিএম এর অঙ্ক করা শেষ। ওকে, অনেক অঙ্ক করলাম। আমি এতক্ষণ যে অঙ্কগুলা তোমাদেরকে করাইছি, এগুলা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মোর দেন এনাফ, মোর দেন এনাফ। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা হয়তো 50% কভার হবে, আর একটু বেশি করতে হবে, বাট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এতটুকু মোর দেন এনাফ। ওকে। অনেকের অঙ্ক ভালো লাগে না, এত অঙ্ক করতে পারবো না, তারা শুধুমাত্র ইম্পর্টেন্ট অঙ্কগুলা করলেই চলবে। কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলা কোনগুলা সেটা আমি একটু বলে দেই, তারপরে আমি বই থেকে দাগাই দিব বলছিলাম। তাহলে ইম্পর্টেন্ট অঙ্কগুলা কোনগুলা একটু শুনে নাও। এই যে লাস্টলি ডায়াবেটিসের অঙ্কটা করলাম, ডায়াবেটিসের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ডায়াবেটিস। ওকে, দ্যাট মিনস রোগীর রক্তের গ্লুকোজ, এই অঙ্কটা। দেন পিএইচ এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, পিএইচ মাস্ট, পিএইচ এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট। দেন মোলারিটির অঙ্কগুলা 10x/m, ওই অঙ্কটা 10x/m সেটা। দেন ছোট মরিচ, ওই যে 4-5টা ছোট মরিচ অঙ্ক করছি না, ওই অঙ্কটা। ঠিক আছে? যাদের কাছে অঙ্ক ভালো লাগে না তারা অ্যাটলিস্ট এই অঙ্কগুলা করবা। কি কি আবার বলি, ছোট মরিচ টাইপের অঙ্কগুলা, দেন হচ্ছে মোলারিটির অঙ্কগুলা, পিএইচ এর অঙ্কগুলা, আর ডায়াবেটিসের অঙ্কগুলা। ঠিক আছে? তাহলে একটু দেখে নাও, দাগানোর দরকার নাই, এই পেজগুলো তো আমি তোমাদেরকে আপলোড দিয়েই দিব, এই দাগানো অঙ্কগুলো করলেই হবে। একটি সোডিয়াম পরমাণুর ভর কত, একটা পানির অণুর ভর কত, 1 গ্রাম হাইড্রোজেনে কয়টা পরমাণু আছে, এগুলা করাইছি তোমাদেরকে, এগুলো ছোট মরিচ। 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টা অণু থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কয়টা অণুর ভর কত, এগুলা ছোট মরিচ। এখানে কতগুলো অঙ্ক আছে দাগানো, এগুলো ওই যে 1 সেকেন্ডের অঙ্ক, এগুলো সব ছোট মরিচ টাইপের অঙ্ক। এগুলা আয়তনের অঙ্ক, সমাধানকৃত সমস্যা 3.12 আয়তন টাইপের অঙ্ক এগুলা। মোলারিটি, মোলার আয়তনের অঙ্ক, ওই যে একেবারে শুরুতে যে অঙ্কগুলো করাইছি। চুনা পাথরের অঙ্ক, এই অঙ্কের উপরে আমরা চুনা মাইরা দিছি,
আমরা এত বড় করে করি না, আমরা এগুলা চুনা মাইরা দিছি। এই যে দেখো এখানে দাগানো অঙ্কগুলো সবই হচ্ছে চুনা পাথরের অঙ্ক। চুনা পাথরের অঙ্ক আমরা নিয়ম শিখছি, এগুলো চুনা পাথরের অঙ্ক, এগুলো আয়তনের অঙ্ক। এই যে এই অঙ্কগুলো দেখো ভাইয়া, মোল সংখ্যা বের করো অথবা গ্রাম পরিমাণ বের করো, গ্রাম পরিমাণ বের করা শিখেছি। তারপরে এই যে 10x/m, এই অঙ্কগুলো 10x/m নিয়মে করতে হয়। এখানে রোগীর রক্তের গ্লুকোজ, ডায়াবেটিসের অঙ্ক, ডায়াবেটিসের অঙ্কগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা। এগুলো হচ্ছে ppm এর অঙ্ক, ppm বের করো। লাস্টে যে ppm সমান মিলিগ্রাম পার লিটার, ppm এর অঙ্ক এগুলা, ডায়াবেটিস রোগীর গ্লুকোজ ppm। আরেকটা জিনিস একটু করাই দেই, এটা দেখাই না এখানে ভাইয়া, জারণ সংখ্যা বের করো। জারণ সংখ্যা বের করা আমার কাছে মনে হয় এগুলো তোমরা পারো, এই কারণে আমি তোমাদেরকে দেখাই নাই, তারপরে একটু দেখাই দিই। সাপোজ এইটা KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? এইটা অঙ্কের মতো মনে হয় না, এটা যোগ বিয়োগ। KMnO4 পটাশিয়াম +1, ম্যাঙ্গানিজেরটা বের করব, ধরি x আর অক্সিজেন -2, চারটার জন্য -8 সমান হচ্ছে 0। তাহলে x এর মান হবে -8 + 1 -7, তো ওই পাশে নিয়ে গেলে হবে +7। তাহলে KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? +7। এই জারণ সংখ্যাগুলো দেখো, এগুলো তোমরা এমনিই পারবা, ঠিক আছে? এগুলা জারণ সংখ্যার ম্যাথ, এগুলো একটু দেখে নিলেই হবে, আর কিচ্ছু দেখা লাগবে না। বহুত দেখছো, আর দেখার কোনো দরকার নাই। ওকে, লাস্ট একটা দুইটা কথা বলে শেষ করে দেবে। অলওয়েজ যে কথাটা বলি ওই কথাটা আবার বলবো, যেমন কর্ম তেমন ফল। তোমাদের খুব বেশি সময় নাই, যে 2 মাস সময় পাবা, তোমরা যদি ভালো মতো পরিশ্রম করো, যদি ভালো মতো কষ্ট করো, ওই অনুযায়ী তোমার রেজাল্ট আসবে, ঠিক আছে? সো আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর কাছে ভালো কিছু চাও, আল্লাহ তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। আল্লাহ অবশ্যই পরিশ্রমীদের সাথে আছে। সো আমরা বারবার প্র্যাকটিস করতে থাকি, পড়াশোনাগুলো করতে থাকি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে আমাদের, ঠিক আছে? বেস্ট অফ লাক, আজকের মতো বিদায়, থ্যাংক ইউ।